1261 CSMT হাওড়া দুরন্ত এক্সপ্রেস একদম কারেক্ট টাইমে 18 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়েছে। সামনে থেকে আসছে 18477 কলিঙ্গ উৎকল এক্সপ্রেস। বডি থাকলে ওই বডিটাও করে দিই, তোরটা আমি করে দেবো, তোরটা আমি নিজে করবো। ওটা সামনে কোনো ইঞ্জিন লাগবে না, পেছনে লাগবে ইঞ্জিন, গাড়িটাকে পেছন দিয়ে ঠেলবে। 22823 ভুবনেশ্বর নিউ দিল্লি তেজাস রাজধানী এক্সপ্রেস। চলো দেখে নিই কিরকম লাগছে সিনটা। গুড মর্নিং, সকাল 11:20। গুড মর্নিং ফ্রম লোধা কমপ্লেক্স আপার থানে। তোমরা জানো আমাদের মনসুন মহারাষ্ট্রে একটা সিরিজ চলছিল, আর সেই সিরিজটা কিন্তু আজকে প্রায় শেষ হতে চলেছে। আজকে হচ্ছে সিরিজের শেষ ব্লগ আমি শ্যুট করতে চলেছি। লোধা কমপ্লেক্সে ঠিক এই বিল্ডিংয়ে 17 ফ্লোরে আমাদের আস্থানা ছিল লাস্ট দুদিন ধরে। এর আগেও কিন্তু আমরা 7 দিন এখানে থেকে গেছি, আর এইবারে দুদিন থেকে আমরা মোটামুটি এখানে একটু এনজয় করেছি। তার সাথে সাথে একটা মিট আপ ছিল মুম্বাইতে, সেই মিট আপটা করেছি। আর এখন বাইক এখানে এরকম লোড করে আমরা বেরোচ্ছি। বাইকের অবস্থা দেখতে পাচ্ছ, ফুল কাদা কাদা হয়ে গেছে। বিশাল অ্যাডভেঞ্চার করে এসছে বাইক। হ্যাঁ হ্যাঁ, তার সাথে এই ছেলেটাকেও নিয়ে যাচ্ছি। এই ছেলেটার ফ্ল্যাটেই আমরা ছিলাম। হ্যাঁ, কলকাতা অবধি। কলকাতা অবধি যাবি? হ্যাঁ, ছেলেটার সাথে একজন মিট আপ করতে আসছে, ওই জন্য ওকে নিয়ে যাচ্ছি। কে মিট আপ করতে আসছে? একজন, ওগুলো স্টেশনে গিয়েই বলা। আমরা এখন বেরোবো, বেরিয়ে যাবো হচ্ছে সিএসটি ছত্রপতি শিবাজি টার্মিনাস। ওখান থেকে আমাদের ট্রেন রয়েছে দুরন্ত এক্সপ্রেস। তো ট্রেনে আমরা বাইক পার্সেল করবো, মানে বাইক তুলবো, তারপরে আমরা ট্রেনে করে বেরিয়ে যাবো কলকাতা। এই ব্লগে থাকছে হচ্ছে প্রথমে বাইক পার্সেল, তারপরে দুরন্ত এক্সপ্রেসে মানে সিএসটি থেকে মানে মুম্বাই থেকে হাওড়া দুরন্ত এক্সপ্রেসের জার্নি। তো ব্লগে থাকো, দেখতে থাকো, আর ব্লগটা এনজয় করতে থাকো। বাইকের অবস্থা দেখো, আমাদের রাইডিং জ্যাকেট ট্যাকেট সব এই ব্যাগটার মধ্যে ঢুকিয়ে নিয়েছি, তাই জন্য বাইকটাকে এরকম দেখতে লাগছে। এগুলো হবে একটু অ্যাডভেঞ্চার ট্রিপে এসেছিলাম আমরা, এগুলো একটু হবে। গিয়ে বাইকটাকে আমাকে সারাতে হবে ঠিকঠাক, কারণ তারপরেই মানে পৌঁছে আবার আমার একটা ট্রিপ রয়েছে, সেটা হচ্ছে রাঁচি ট্রিপ। ওটাও কিন্তু মনসুন মোটর রাইড আর অ্যাডভেঞ্চার হবে সেখানে। उसका फोटो ले लो, उसका फोटो হচ্ছে গাড়ির সাথে একটা ফটো নিচ্ছে। इसका भी ले लो फोटो। বাইকের অবস্থা দেখতে পাচ্ছ, মোটামুটি সমস্ত কিছু টাইট হয়ে রয়েছে। এখানে লুকিং গ্লাসও ভেঙে গেছে, এই লুকিং গ্লাসটা অলরেডি ভেঙে গেছে। তার সাথে উইন্ডশিল্ডটা খুলে নেওয়ার পরে বাইকটা এরকম টেকো টেকো লাগছে, ন্যাড়া ন্যাড়া লাগছে। দেখতে পাচ্ছ উইন্ডশিল্ডটা খুলে রেখেছি, কারণ উইন্ডশিল্ডটা এতটা বড়, ট্রেনে তুলবো বাইকের উইন্ডশিল্ড যদি ভেঙে যায় তাহলে মুশকিল হয়ে যাবে। বেশ কস্টলি উইন্ডশিল্ড রয়েছে। আপাতত সিএসটি যাবো ছত্রপতি শিবাজি টার্মিনাস। এই লোধা কমপ্লেক্সে মানে আপার থানা থেকে সিএসটির ডিস্টেন্স হচ্ছে 46 কিলোমিটার। 1.5 ঘন্টার সময় লাগার কথা, তবে আজকে সানডে রয়েছে, আজকে হয়তো কম সময় লাগবে। বেশ সুন্দর সময় কাটালাম, বেশ সুন্দর মনসুন মহারাষ্ট্র ট্রিপ হলো। আরও কিছু জায়গার প্ল্যান ছিল আমাদের, কিন্তু সেগুলো এইবারে আমরা কমপ্লিট করতে পারিনি। তো সব কিছু যদি করে যেতাম আর হয়তো আসতাম না, যেহেতু সব কিছু করিনি তাই জন্য আবার আসবো। মনসুন মহারাষ্ট্র জাস্ট আমাদের মুগ্ধ করেছে। দুর্ধর্ষ ট্রিপ ছিল, একটা দুর্ধর্ষ অ্যাডভেঞ্চারও ছিল। রেনকোট টেনকোট সব ব্যাগে ঢোকানো হয়ে গেছে, এখন খালি এটাই ভাবছি যাতে বৃষ্টি না হয়। হ্যাঁ, লাস্ট 2-3 দিন ধরে কিন্তু এখানে বৃষ্টি হয়নি। তো আজকে যদি এখন বৃষ্টি হয় তাহলে খুব মুশকিল হয়ে যাবে। ল্যাপটপ ব্যাগ বাইরে রয়েছে, সব কিছু বাইরে রয়েছে, সমস্ত কিছু ভিজে যাবে। ছত্রপতি শিবাজি টার্মিনাসে পৌঁছে প্রথমে আমরা এসেছিলাম লাগেজের কাউন্টারে। তো লাগেজ হিসাবে যেহেতু আমাদের বাইক যাবে, তো লাগেজের কাজ মোটামুটি সেট করা হয়ে গেছে। বাইক আমরা মোটামুটি যা প্রসেস আছে বাইক তোলার ট্রেনে, তো সেটা কমপ্লিট করে ফেলেছি। করে এদিকে দেখো এরকম লাগেজ, এই লাগেজ নিয়ে আমরা এখন যাবো আমাদের যেখানে কম্পার্টমেন্ট রয়েছে। মানে আমাদের ট্রেন দিয়েছে 18 নম্বর প্ল্যাটফর্মে, 5:15 সময় ছাড়বে। এখনই ধরে নাও 4:21 মতো বাজে, তো আমরা এখন 18 নম্বরের দিকে যাব। আর ট্রেনে কিভাবে বাইক পার্সেল করতে হয় সেটা সম্বন্ধে যারা জানতে চাও, আমি এর আগে অনেক ব্লগ শ্যুট করেছি সেটা নিয়ে। তো যারা জানতে চাও তারা একবার বৈদিক চ্যাটার্জি বাইক পার্সেল ইন ট্রেন মারলেই কিন্তু ইউটিউবে মারলেই ব্লগ চলে আসবে। আজকে আমি আর সেটা শ্যুট করিনি। এই লাগেজগুলো আমাদের দুটো বাইকে ছিল, তা আমি আমার ল্যাপটপ ব্যাগটা পিঠে দিয়ে নিয়েছি। বাকি তোমরা ভাবো এই লাগেজগুলো ছিল একটা বাইকে, একটা না দুটো বাইকে। বাইকও যাচ্ছে, আমরাও যাচ্ছি। 18 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দিয়েছে, আর এই যে আমাদের দিয়ে যাচ্ছে। বিকাল 5:08 বাজে, আর আমাদের দুটো গাড়ি উঠে গেছে। প্রথমে একটু ইস্যু হয়েছিল, যিনি পার্সেলের ব্যাপারটা দেখছিলেন তিনি বললেন যে একটা গাড়ি যাবে, কারণ গাড়িতে জায়গা নেই। তারপরে আমি এখানে দাঁড়িয়ে থেকে মোটামুটি দুটো গাড়ি উঠিয়েছি। একটু রিকোয়েস্ট করলাম
তো দুটো গাড়ি উঠিয়ে দিয়েছি, এখন আমি আমার কম্পার্টমেন্টের দিকে যাচ্ছি। B11 হচ্ছে আমার কম্পার্টমেন্ট, 3টার এসি, মুম্বাই হাওড়া দুরন্ত এক্সপ্রেস। টাইম হয়েছে, পাকামা মারবি না, ঠিক আছে? উঠে পড়, ট্রেনে পাকা মানে এই তো ছেড়ে দিয়েছে। কটা বাজে? 1261 CSMT হাওড়া দুরন্ত এক্সপ্রেস একদম কারেক্ট টাইমে 18 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়েছে। CST বা CSMT 18 নম্বর প্ল্যাটফর্ম। আজকে বিকাল 5:15 CSMT থেকে ছাড়ছে। আগামীকাল মানে ডে 2-তে বিকাল 8টা, বিকাল বলবো না, সন্ধ্যে 8:15 হাওড়া পৌঁছানোর কথা এই দুরন্ত এক্সপ্রেসে। টোটাল 1964 কিলোমিটারের জার্নি, প্রায় ওই 27 ঘন্টার মতো সময় লাগবে আমাদের। ট্রেনটা পৌঁছানোর কথা হচ্ছে আগামীকাল 8:20 সময়, কিন্তু এখনই অলরেডি দেখাতে শুরু করে দিয়েছে ওয়্যার ইজ মাই ট্রেনে 9:47 পৌঁছাবে। মানে ট্রেন ওই 2 ঘন্টা মতো লেট করবে, যেটা ওয়্যার ইজ মাই ট্রেন বলছে। তো হিমাদ্রি তো বলছে যে আরো বেশি লেট করবে। বলা যায় না, আগের দিনকে 16 ঘন্টা লেট করেছে, এটা হচ্ছে ব্যাপার। তবে এখন যদি খুব ভালো চলে তাহলে আমরা কাসারাঘাটির ভিউ দেখতে পাবো। অন্ধকার হয়ে যাওয়ার আগে যদি কাসারাঘাটি ক্রস করে তাহলে আলো পাবো না। তো প্রথম স্টপেজ হচ্ছে এই ট্রেনের টোটাল 7টা স্টপেজ রয়েছে, মানে হাওড়াতে গিয়ে যখন ট্রেনটা দাঁড়াবে তখন 7টা স্টপেজ বলতে পারো। CSMT থেকে ছাড়বে, তারপরে 7টা জায়গায় ট্রেন দাঁড়াবে, তার মধ্যে হাওড়া পড়ছে। প্রথমে হচ্ছে কল্যাণ, তারপরে ভুসাবল জংশন, তারপরে নাগপুর, তারপরে ছত্তিশগড়ে এন্টার করবে। রায়পুর বিলাসপুর 2টো স্টপেজ আছে, তারপরে টাটানগরে দাঁড়াবে। আর টাটানগর থেকে ডাইরেক্ট হাওড়া। এই কটাই হচ্ছে স্টেশন এখানে, মানে এই কটা স্টপেজ রয়েছে ট্রেনের। একটার পর একটা লোকাল ট্রেন পাস করছে দু সাইড দিয়ে, আর ট্রেন এখনো অবধি কিন্তু ফাঁকাই রয়েছে। পুরোই ফাঁকা। আমাদের থিয়েটার এসিতে খরচ হচ্ছে টিকিট উইথ ফুড নন ভেজ, তাতে আমাদের কস্ট পড়েছে হচ্ছে 6,814 টাকা 50 পয়সা। আর তার মধ্যে তো বললাম ফুডটা রয়েছেই, সাথে স্ন্যাক্স ট্যাক্স যা থাকবে সব কিছুই আছে। দুজনের 6,814 টাকা উইথ ট্যাক্স। এটা হচ্ছে ব্যাপার। 6টা স্টপেজ না, হাওড়া নিয়ে 6টা, হাওড়ার আগে 8টা। তো যেহেতু আমাদের ফুডটা ইনক্লুডিং ছিল, তাই জন্য আমাদের জলটাও দিয়ে গেছে। তারপর দুজনের দুটো চলে গেল 1 লিটার। লোনাভলা দিয়ে ইয়েতে এলাম, মুম্বাইতে ঢুকলাম। হ্যাঁ, মুম্বাইতে ঢুকলাম ওই রাস্তাটা। ট্রেন ছাড়ার 8 ঘন্টার মধ্যে চলে এসেছে আমাদের ইভিনিং স্ন্যাক্স, দুজনের 2 প্লেট। তার মধ্যে কি রয়েছে দেখা, একটা চিড়ে ভাজা প্যাকেট রয়েছে, টি কিট রয়েছে, যদিও গরম জলটা এখনো আসেনি, এটা আসবে। তার সাথে একটা পিনাট চিকি রয়েছে, বাদামের খাজা বলতে লোনাভলা চিকি শুনে লোনাভলার কথা মনে পড়েছে। একটা স্যান্ডউইচ রয়েছে, আর তার সাথে খাস্তা কচুরি। পাক্কা 6টা বাজে, 6:01 হয়ে গেল, যদিও ট্রেন দাঁড়াতে 6টার সময় কল্যাণ কিন্তু ঢুকে গেছে। আর তার সাথে আমাদের চা এসে গেছে, এইবারে গরম জল এসে গেছে, চা তো আগেই ছিল। টিকিট, বাহ অসাধারণ সুন্দর। ওরকম কালারের ট্রেন কিসের ওটা? ওই পাশে যে ট্রেনটা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, ওরকম কালারের ট্রেনটার নাম হচ্ছে ডেকান কুইন। এখানে যে একদম বানের পিক টিক ফেলেছে, দেখতে বাজে লাগছে জিনিসটা।
দেখিয়েছিলাম, গোপ্রো সেটআপে দেখিয়েছিলাম, এবার ট্রেন থেকে দেখো কিরকম লাগছে, জাস্ট সবুজ গ্রিন বাবা। আমরা কিন্তু ওয়েস্টার্ন ঘাটসের একটা পার্ট এখন কভার করতে চলেছি। আসার সময় মানে যখন আমরা রাত্রিবেলা নাসিক থেকে আসছিলাম, তো নাসিক থেকে কাসারা ঘাটি হয়ে আমরা এসেছিলাম, এখন কিন্তু সেই রাস্তাটাই আমরা পেরোবো। যখন আমরা বাইক নিয়ে এসেছিলাম তখন এত কুয়াশা ছিল, মেঘ ছিল যে কিছু দেখতেই পাইনি, আর তার সাথে সাথে অন্ধকারও হয়ে গেছিল। আশা করছি এবার তোমাদের একটুখানি কাসারা ঘাটি দেখাতে পারবো। সন্ধ্যে 7:02 বাজে আর আমরা পৌঁছে গেছি কাসারা স্টেশন। এখান থেকে ইগাতপুরি 15 কিলোমিটারের রাস্তা, আমাদের পাহাড়ের মধ্যে দিয়ে যেতে হবে। তাই জন্য কি ট্রেনের সামনে দুটো ইঞ্জিন আর পেছনে দুটো ইঞ্জিন লাগবে এক্সট্রা, মানে ইগাতপুরি অবধি 15 কিলোমিটার রাস্তায় ইঞ্জিনগুলো লাগানো থাকবে ট্রেনে। আমি ট্রেনের সামনের দিকে যাচ্ছি, দেখা যাক ইঞ্জিন লাগানোটা একটু রেকর্ড করতে পারি নাকি। আমার বলতে একটু ভুল হয়েছে, সামনে কোনো ইঞ্জিন লাগবে না, পেছনে লাগবে ইঞ্জিন। গাড়িটাকে পেছন দিয়ে ঠেলবে, মানে সামনে যে ইঞ্জিনটা লাগানো রয়েছে সেটা টানবে আর পেছনের ইঞ্জিনটা হচ্ছে ঠেলবে। দেখা যাক নিতে পারি নাকি। কিন্তু যাওয়া যাবে না, তার আগে ট্রেন ছেড়ে দেবে। আমি জাস্ট তোমাদের দেখাই, এদিকে এই যে ইঞ্জিনগুলো দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, এরকম দুটো দুটো করে একসাথে লাগানো রয়েছে। এখানে একটা দুটো, এদিকে একটা দুটো, পরপর ইঞ্জিন লাগানো রয়েছে। এরকমই দুটো ইঞ্জিন পেছন দিকে লাগবে। আমি যাওয়ার আগে ট্রেন ছেড়ে দেবে, তাই জন্য রিস্ক নেওয়া যাবে না। অন্ধকার হয়ে গেছে, আমি জানি না কাসারা ঘাটি কতটা ভালোভাবে তোমাদের দেখাতে পারবো। আসার সময় দেখাতে পারিনি, মেঘ করেছিল, অন্ধকার হয়ে গেছিল, এবারেও তাই। দুর্ধর্ষ এখন কিন্তু পরপর বেশ কিছু টানেলও পড়বে। সেই টানেলগুলো অন্ধকারের মধ্যে আমরা সেরকমভাবে বুঝতেও হয়তো পারবো না। ট্রেনটা জাস্ট 10-15 মিনিট মতো লেট করে দিয়েছে, যদি কারেক্ট টাইমে থাকবে তাহলে হয়তো ভালোভাবে করে দেখাতে পারবে। টানেলের মধ্যে ঢুকে গেছি অলরেডি। রাত 10:24 বাজে এখন, আর আমরা ডিনার করতে বসে পড়েছি। আমাদের খাবার যদিও দিয়ে গেছিল 9:10, 9:15 নাগাদ। আমরা একটুখানি কাজকর্ম করছিলাম, তাই জন্য একটু দেরি হয়ে গেছে। তো খাবারে কি কি রয়েছে অবশ্যই দেখাবো। এরকম একটা প্লেট পেয়েছি আমি, ঠিক এরকম থালিটা দেখতে পাচ্ছ। এখানে রাইস রয়েছে, এখানে একটা আলুর তরকারি, পোস্ত মনে হচ্ছে এটাকে দেখে। তার সাথে একটা মিষ্টি রয়েছে, রসগোল্লার ডাল এখানে রয়েছে, ডালটা কিন্তু বেশ ঘন রয়েছে। তার সাথে চিকেন, এখানে চিকেন হচ্ছে খুব ছোট ছোট পিস, যদিও 3 পিস চিকেন রয়েছে। আচ্ছা একটা জিনিস আমি একটু বলে দিই, এখানে কিন্তু সব কিছুর প্যাকেজিং ডেট দেওয়া রয়েছে। এটার প্যাকেজিং ডেট মানে চিকেন থেকে শুরু করে ডাল থেকে শুরু করে সব কিছুর প্যাকেজিং ডেট হচ্ছে 18 তারিখ আজকের ডেট। কিন্তু এই যে ড্রাই ভেজ এটাকে বলছে, যেটাকে আমি পোস্ত বলছিলাম, এটার প্যাকেজিং ডেট কিন্তু দেখাচ্ছে 16 তারিখ। রেলওয়ে ক্যাটারিং এর থেকে যেটুকু এক্সপেক্ট করেছিলাম তার থেকে মোটামুটি ভালো। কিন্তু শুধু এই আলুটার দিকে আমার একটু নজর গেছে, এটা দেখে আমার একটু সন্দেহ হচ্ছে। তারপর হট করে চোখে দেখছি যে ওটা 16 তারিখ ডেট। এটা ড্রাই ভেজ মানে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে, ঠিক আছে। এটা ড্রাই ভেজ মানে দুরন্ততে খাবার যখন দিচ্ছে এটুকুনি আমরা এক্সপেক্ট করতেই পারি যে ঠিকই আছে। এটা যেহেতু প্যাকেজিং ডেট রয়েছে। হ্যাঁ, প্রথমে এই কম্বলটা পেতেছি, তারপরে এত সুন্দরভাবে বিছানা করেছি দেখতে পাচ্ছ। আমার বিছানা করা দেখে খুব অবাক হয়ে গেছে। এরকম বিছানা যদি বাড়িতেও করে আর কি চাই। যা বিছানা করলাম শুধু এইভাবে তাকিয়ে থেকে দেখছি কি করছে। ট্রেনে উঠলে আমার এরকমই বিছানা করতে ভালো লাগে। আর বনি থাকলে আমি বনিটাও করে দিই। তোরটা আমি করে দেবো, তোরটা নিজে কর, আমি করবো না। এত কঠিন বিছানা আমি করছি। এবার হালকা ঘুম দেবো মানে কি একটু ফোন টোন ঘাটবো, ফোন ঘাটতে ঘাটতে ঘুমিয়ে পড়বো। কটা বাজে? 11টার সময় তুমি ঘুমাবা? এ তো 3টের সময় গিয়ে ঘুমাবা। একটু ফোন ঘাটবো, ওই ফোনটা ঘাটবে তো ভোরবেলা, নাগপুরে গিয়ে ঘুমাবা তুমি।
সকাল 10:51। গুড মর্নিং। এখন আমরা রয়েছি হচ্ছে ছত্তিশগড়ে ঢুকে গেছিলাম। যদিও ভোরবেলায় আমরা ছত্তিশগড়ে ঢুকেছি, 4টের সময় আসার কথা ছিল নাগপুর থেকে ছত্তিশগড়ে ঢোকার ওই ডিস্টেন্স ধরে নয় মোটামুটি 50-60 কিলোমিটার মতো, মানে ওই 5টা নাগাদই আমরা ছত্তিশগড়ে ঢুকে গেছিলাম। আর লাস্ট যে স্টেশনটা আমরা পেরোলাম সেটা হচ্ছে বিলাসপুর। সকাল 9:55-তে বিলাসপুর পৌঁছানোর কথা ছিল এবং একদম কারেক্ট টাইমে ট্রেন রয়েছে। কিন্তু যা খোঁজ আসছে আমাদের কাছে যে এইখান থেকে ট্রেন লেট করবে, মানে এই বিলাসপুর থেকে টাটানগর, মানে এর পরের স্টেশন রয়েছে টাটানগর, বিকাল 4:10-এ ঢোকার কথা। তো বিলাসপুর থেকে টাটানগর লাইনে কাজ হচ্ছে, তো তাই জন্য নাকি ট্রেন লেট করছে, রেগুলার বেসিসে এখানে লেট করছে। যাই হোক, আমরা ঘুম থেকে উঠেছি একটু আগে। কালকে রাত্রিবেলা অনেকক্ষণ মোবাইল ঘাটছিলাম, ওই জন্য ঘুমাতেও দেরি হয়ে গেছে। আজকে ঘুম থেকে ওঠার পরে যে ব্রেকফাস্ট যেটা আমরা পেয়েছি, ব্রেকফাস্ট অনেকক্ষণ আগে দিয়ে গেছিলো, কিন্তু এখন আমরা খাবো। তো এখানে রয়েছে হচ্ছে ডিমের অমলেট, আর তার সাথে কিছু সবজি টবজি উপরে ছড়ানো রয়েছে, গাজর আলু টালু ছড়ানো রয়েছে। এখানে দুটো ব্রেড রয়েছে, একটা ফ্রুট জুস রয়েছে এখানে, আর একটা বাটার দেখতে পাচ্ছ, বাটার, আর একটা টমেটো সস রয়েছে, টিস্যুও দেওয়া রয়েছে। এরকম হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট। আর টি কিট রয়েছে, কিন্তু গরম জল দেয়নি এখনো, যদিও আমরা ঘুমাচ্ছিলাম। দিয়েই গেছে, আমরাই ঘুমাচ্ছিলাম, সবাইকে দিয়ে আমাদের যেহেতু ঘুমাচ্ছে আমাদের আর ডিস্টার্ব করে। এগারোটা 47 বাজে এখন, আর আমাদের চাও চলে এসছে, মানে গরম জল চলে এসছে, আমরা চা বানিয়ে নিয়েছি। চা খাবো আর বাইরের ভিউটা এনজয় করবো। এখন ছত্তিশগড়ে যেখান দিয়ে ট্রেন যাচ্ছে দুপাশেই পাহাড় রয়েছে, মানে বিশেষ করে বাদিকে বেশ সুন্দর পাহাড় রয়েছে, যেটা দেখতে খুব ভালো লাগছে। তো আমরা এখন ভিউ নেবো আর চা খাবো। ট্রেন 11 মিনিট লেট রয়েছে, কিন্তু যা খবর আছে আমাদের কাছে প্রত্যেক দিনই প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা ট্রেন লেট করছে। এবং এই বিলাসপুর থেকে ওটা মিনিমাম ম্যাক্সিমামটা কতক্ষণ হয়? 19 ঘন্টা হয়েছে। দাদা হচ্ছে প্রত্যেক দিনই যেহেতু ট্রেনে থাকে, দাদা অ্যাটেন্ডেন্ট এই বগির, তো দাদার থেকে একটু জানবে যে কি কি হচ্ছে, মানে এখান থেকে টাটা টেনশনে পড়ে যাবে, মাইক সামনে নিতে হবে। অ্যাকচুয়ালি আপনার এখান থেকে যদি টাটা ঠিকঠাক টাইমে রাইট টাইমে পৌঁছে যায়, তো টাটা থেকে ওইটা হাওড়া 1 ঘন্টার মতন লেট হবে। 10টার ভিতরে আসলে ঢুকে যাবে। হ্যাঁ, 10টার ভিতরে একদম এখান থেকে রাইট টাইমে হয়। মালগাড়ির জন্য তো লেট হচ্ছে, আপনি বললাম আমরা যে মালগাড়িগুলো পাস করছে, ওই জন্য স্পিডও কম আছে, আর আপনার রাস্তার রোডের কাজও হচ্ছে, ওই জন্য এমন টাইমে ঢুকায় যে আমাদের 1:50 ট্রেন যেটা আছে, হ্যাঁ সেটা ধরতে হয়। 1:50 ট্রেনে কোথায় যাও? বর্ধমান যাও। আচ্ছা, দাদা 1:50 ট্রেনে বর্ধমান যায়, বলছে ওই ট্রেনটাও ধরা যায় না। ওটা কি লাস্ট ট্রেন হয় বর্ধমান যাওয়া? তো সত্যি ব্যাপারটা কিন্তু সিরিয়াস। একটা ট্রেনের উপর কিন্তু আরো অনেকগুলো ট্রেন ডিপেন্ড করে থাকে। যেমন দাদা বললো যে যেহেতু লেট করে ঢোকায়, যদি লেট করে একটা ট্রেন ঢোকে, মানে দুরন্ত যদি লেট করে ঢোকে, তাহলে রাত্রিবেলা হয়তো বাড়িও যেতে পারে না সেরকম। রাত্রিবেলা 1:50 বললো না। আর সবথেকে বড় কথা, এতক্ষণে যাও বা কিছুক্ষণ ধরে চলছিল, একটা এক্সপ্রেস যাচ্ছিল, একটা লোকাল যাচ্ছিল, লাস্ট 2 ঘন্টা ধরে শুধু মালগাড়িই যাচ্ছে, আর কিছু যাচ্ছে না। মালগাড়ি দেখেছো, একটার পর একটা মালগাড়ি। এখানে এই মানে এই রায়গড় বলে স্টেশনটা দেখি, এখানে আমি 7-8টা মালগাড়ি দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি। পুরো ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, এই জন্যই এই সিচুয়েশন। অব্দি স্পিড যাচ্ছে, 129 দেখেছি, 130 একবার দেখেছি।
এইটা মহানদী, মহানদী, হ্যাঁ মহানদী পেরোচ্ছে। মহানদী? ছত্তিশগড় থেকে মনে হচ্ছে উড়িষ্যায় ঢুকে পড়েছি আমরা। উড়িষ্যা ছত্তিশগড় বর্ডারে মহানদী রয়েছে, তো মহানদী ক্রস করছি। আর কি গুগল কি বলছে? আইভি নদী। গুগল বলছিল ওটাকে আইভি রিভার। আইভি রিভার হচ্ছে মহানদীরই একটা উপনদী, ট্রিবিউটারি মহানদীর। বেশ বড় লাগলো নদীটাকে, বেশ চড়া লাগলো। আমরা যখন যাচ্ছিলাম মানে উড়িষ্যা থেকে ছত্তিশগড়ে জাস্ট ঢুকবো, সেরকম সময় কিন্তু আমরা মহানদী ক্রস করেছিলাম। প্রথমে ব্রাহ্মণী ছিল, তারপরে মহানদী ক্রস করেছিলাম। আমাদের ট্রেন দুরন্ত এক্সপ্রেস এখন প্রায় 125 কিলোমিটার পার আওয়ার স্পিডে ছুটে চলেছে সামনের দিকে। আর অপোজিট সাইড থেকে একটা ট্রেন আসছে 22823 ভুবনেশ্বর নিউ দিল্লি তেজাস রাজধানী এক্সপ্রেস। চলো দেখে নিই কিরকম লাগছে সিনটা। এবার একটু স্লো পাস করবো আমরা, কারণ আমাদের ট্রেন খুব স্লোই চলছে। সামনে থেকে আসছে 18477 কলিঙ্গ উৎকল এক্সপ্রেস, পুরী থেকে যোগনাগরি ঋষিকেশ যাবে। আর 4 ঘন্টা লেটে চলছে ট্রেন। চলো আসো দেখি। একটা বেশ বড় টানেল ছিল, 2.5 কিলোমিটার লম্বা হবে। তারপরে দুটো ছোট ছোট টানেল ছিল, সেগুলো ক্রস করলাম আমরা। তারপরে যে স্টেশনটা আমরা পেলাম, স্টেশনের নাম হচ্ছে মহাদেব শাল। ওখানে কিন্তু একটা মন্দিরও দেখতে পেলাম, মনে হচ্ছে ওটা মহাদেবেরই মন্দির। ভাবছিলাম ট্রেনে ল্যাপটপটা খুলবো না, কিন্তু কিছু করার নেই, ল্যাপটপটা খুলতেই হলো। জাস্ট এডিটিংয়ের একটু কাজ করতে হবে। ট্রেন থেকে যদিও ভিডিও আপলোড হবে না, আমাকে বাড়ি থেকেই করতে হবে। তবে এডিটিংয়ের কাজটা এখানে কমপ্লিট করে নিতে চাইছি, যেহেতু দুপুরবেলা চা খেতে খেতে ভিডিও এডিটিং। আর এইদিকে প্ল্যাটফর্ম দেখাই তোমাদের। প্ল্যাটফর্মের নাম হচ্ছে টুনিয়া। এখানে দাঁড়ানোর কথা ছিল না, আমাদের কম্পার্টমেন্ট কিন্তু প্ল্যাটফর্মের বাইরে ছিল আর কি। এগুলো ঠিক না। দুরন্ত এক্সপ্রেসকে দাঁড় করিয়ে দিয়ে মালগাড়ি পাস করাচ্ছে, মানে এটা ভাবা যায়? অন্য কোনো ট্রেন হতো, বন্দে ভারত তো মানতাম, মালগাড়ি গায়ে লেগেছে। এবার মালগাড়ির সাথে রেস হবে, এবার রেস হতে চলেছে মালগাড়ি আর দুরন্ত এক্সপ্রেস। পাহাড়টা দেখো, চক্রধরপুর ঢুকছে আর পাহাড়টা দেখো, পাহাড়ের উপরে কিন্তু পুরো মেঘ করে রয়েছে। যদিও এই ভিউটা দেখা যাচ্ছে এটা উড়িষ্যা নয়, এটা ঝাড়খণ্ডের ভিউ। ঝাড়খণ্ডে কিন্তু অনেকক্ষণ আগেই ঢুকে গেছে। জাস্ট এটা হচ্ছে ঝাড়খণ্ডের পাহাড়ের ভিউ, জাস্ট কামাল করা ভিউ। গ্রিনারি দেখো খালি। আমরা মনসুন মহারাষ্ট্র ট্রিপ করে এসেছি, কিন্তু এই মনসুন ঝাড়খণ্ড কোনো অংশে কিন্তু কম নয়, কোনো অংশেই কম নয়। টাটানগর ঢুকবে করছে, আর তার মধ্যে আমাদের আবার স্ন্যাক্স চলে এসছে। কালকে যা ছিল আজকে সেমই জিনিসপত্র রয়েছে এর মধ্যে, দেখতে পাচ্ছি। এটা হচ্ছে স্ন্যাক্স। এডিটিং করতেও খুব একটা বেশি ইচ্ছা করছে না, কিন্তু করতে হবেই। বিকাল 5টা 18 বাজে আর আমাদের ট্রেন পৌঁছে গেছে টাটানগর। টাইম ছিল হচ্ছে 4:10।
5:18 পৌঁছেছে, মানে বুঝতে পারছো 1 ঘন্টা 8 মিনিট মতো ট্রেন লেট রয়েছে। আর এখন অবধি মুম্বাই থেকে আমরা 1715 কিলোমিটার জার্নি করেছি। মুম্বাই মানে সিএসটি থেকে হাওড়ার ডিস্টেন্স ছিল হচ্ছে 1964 কিলোমিটার, মানে এখনও আমাদের 249 কিলোমিটার জার্নি করতে হবে সামনের দিকে। টাটানগরে এমনিতে 10 মিনিট দাঁড়ানোর কথা, যেহেতু ট্রেন একটু লেটে ঢুকেছে তাই জন্য হয়তো ছেড়ে দেবে। আমি আর বেশি এগোবো না, সামনে গিয়ে আমাদের কম্পার্টমেন্টে উঠে যাই। 5:26 বাজে ছেড়ে দিয়েছে ট্রেন, 8 মিনিট দাঁড়িয়েছে। 8:06 বাজে, এখন 8:20 আমাদের ট্রেন ঢোকার কথা ছিল হাওড়াতে, কিন্তু এখনও প্রায় 1.5 ঘন্টা মতো লেটে রয়েছে ট্রেন। যা টাইম হচ্ছে মোটামুটি আমরা 10টা পৌনে 10টা নাগাদ হাওড়া ঢুকবো, এখন যা টাইম দেখাচ্ছে। যেহেতু ট্রেন লেট হয়েছে ওই জন্য আমাদের যেহেতু টিকিটে ফুড ছিল তাই জন্য আমাদের জন্য এসছে খিচুড়ি এসছে অলরেডি। হিমাদ্রি খেয়ে শেষ করে দিয়েছে। এরকম একটা দিয়ে গেছে, দেখতে পাচ্ছ একটা চামচ আর একটা আচার আর তার সাথে খিচুড়িটা দেখতে কিরকম দেখা দিই, এরকম দেখতে খিচুড়ি, টেস্টও মোটামুটি ভালো। রাত 12:02 বাজে আর 22 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে গেছে আমাদের ট্রেন, মানে ধরে নাও 3 ঘন্টা 42 মিনিট লেট করেছে টোটাল। আমরা মোটামুটি লাগেজগুলো নামিয়ে প্ল্যাটফর্মে রেখে আমি এখন পেছন দিকে যাচ্ছি। আমি জানি না এখন আমার বাইক পাবো কি পাবো না, রাত 12টার সময় বাইক পাওয়ার কথা নয়, তবে আমি একবার গিয়ে অবশ্যই চেক করব যে কী বলছে। যদি সেরকম হয় আজকে ওলা বা উবার নিয়ে চলে যাব বাড়ি, কালকে আবার আসবো, এসে বাইক নিয়ে যাবো। তো ফাইনালি গতকাল বাড়ি পৌঁছানোর পরে, মানে গতকাল রাত্রিবেলা আমরা বাড়ি পৌঁছেছিলাম, ভোর হয়ে গেছিল, ভোরবেলা বাড়ি পৌঁছেছিলাম আর তারপরে ব্লগ শ্যুট করিনি। আজকে জাস্ট ব্লগটা শেষ করতে এসেছি, আর তার সাথে সাথে আমাদের এই ট্রিপে কীরকম খরচা হয়েছে সেটা সম্বন্ধে একটু তোমাদের ইনফর্ম করতে এসেছি। তো এই খরচার হিসাবটা পুরোপুরি হিমাদ্রি করেছে, তো হিমাদ্রিকে আমি ক্যামেরাটা হিমাদ্রির দিকে ঘোরাবো, হিমাদ্রি বলে দেবে কিরকম খরচা হয়েছে আমাদের টোটাল খরচ হয়েছে হচ্ছে 72,695 টাকা, এটা তেল ছাড়া, ঠিক আছে। তো এটা তোমরা দুভাগ করে নাও। আর সাথে সাথে হচ্ছে পেট্রোল দিয়ে আমাদের খরচ হয়েছে হচ্ছে 48,782 টাকা করে। এটা হচ্ছে তোমার হয়েছে, এটা বৈদিকদার হয়েছে, আর আমার হয়েছে 48,696 টাকা। আর এর মধ্যে আমাদের তেল খরচ হয়েছে হচ্ছে 12,435 টাকা হচ্ছে তোমার, আর আমার খরচ হয়েছে 12,349 টাকা তেল টোটাল। মানে বুঝতে পেরেছো আমাদের ইন্ডিভিজুয়ালি 48,000 টাকা করে টোটাল খরচা হচ্ছে, 12,000 12,500 টাকার মতো তেল। হিমাদ্রি একদম এক্সেল শিটে হিসাব করেছে এই ট্রিপে, তাই জন্য তোমাদের সাথে পুরোটাই শেয়ার করে। আর সেরকম কিছু বলার নেই। এই সিরিজটা যদি তোমাদের ভালো লাগে আর তোমাদের মধ্যে এরকম যদি কেউ থাকে যে এই ট্রিপটা করতে চাইছে, এরকম কাউকে যদি চেনো জানো তো তাদের সাথে অবশ্যই শেয়ার করে দিতে পারো। আর মনসুনে মহারাষ্ট্রের ভিউ কেরম এটাও যদি কাউকে জানাতে চাও যারা সিরিজটা দেখেছো, তাদের সাথে এই সিরিজটা পুরো শেয়ার করে দিতে পারো। আর তার সাথে আমাদের দুজনের ইনস্টাগ্রাম আইডি একটু ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, তো আমাদের চাইলে একটু অ্যাডও করে নিতে পারো। সব থেকে বড় কথা, মনসুনে যদি মহারাষ্ট্র না করে থাকো তাহলে কিচ্ছু করলে না। অন্য সময় যেও না, আমি বলবো যেওই না, ভালো লাগবে না, কিন্তু মনসুনে মহারাষ্ট্র সব থেকে ভালো লাগবে একদম। তো চলো, এখনো মনসুন বেশ কিছুদিন চলবে। এই যে গ্রিনারি মহারাষ্ট্রে, এই গ্রিনারি কিন্তু প্রায় অক্টোবরের শুরু, অক্টোবরের মিডিল অবধি থাকবে। তো তোমরা যদি কন্টিনিউ করতে চাও, মানে তোমরা যদি ট্রিপ করতে চাও ওদিকে, অবশ্যই এই সময় প্ল্যান করতে পারো। তো চলো, আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই ফ্রম